আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। সো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়োলজির চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। সো জীবনী শক্তি মানে হচ্ছে জীবন পরিচালনার জন্য আমাদের যে শক্তিটার দরকার হয় সেটাই হচ্ছে জীবনী শক্তি। এই যে আমাদের শরীরে, তারপরে হচ্ছে গাছের শরীরে যে বিক্রিয়া হয় সেগুলোকে কি বলা হয়? মেটাবলিজম। মেটাবলিজম মানে হচ্ছে সংশ্লেষণ ও বিশ্লেষণ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কে। সালোক সংশ্লেষণ মানে কি এটা আমরা একটু পরে জানবো। এর আগে একটু দেখে নেই সালোক সংশ্লেষণে কি হয়, কারণ কি হয় এটা জানলে সংজ্ঞাটা মনে রাখতে সহজ হয়। যেমন সালোক সংশ্লেষণে কি হয়? সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখন প্রশ্ন হচ্ছে সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে কেন রূপান্তরিত করতে হবে? এটা রূপান্তরিত করতে হবে কারণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য। কারণ এইগুলি যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে তাহলে তো এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোনো লাভ নেই। তাহলে এই রাসায়নিক শক্তিটাই এটিপি, NADPH2 এগুলো হিসেবে শক্তি জমা থাকবে এবং প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যয় হবে। সো এটিপিকে বলা হয় হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন মানে কি একটু বলি। অ্যাডেনিন মানে কি? আমরা হয়তো ডিএনএ চ্যাপ্টারে যে পড়বো দ্বাদশ অধ্যায়, এর আগে একটু বলে নেই। অ্যাডেনিন মানে হচ্ছে ডিএনএ ও আরএনএর যে গাঠনিক উপাদান সেটাকেই বলা হয় অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডেনোসিন। সো এই জায়গায় অ্যাডেনোসিনের সঙ্গে কি হচ্ছে? 3টা ফসফেট যুক্ত হচ্ছে। এই অ্যাডেনোসিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট। অ্যাডেনোসিনের সাথে যখন 2টা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট। এবং অ্যাডেনোসিনের সাথে যখন 3টা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন আসলে এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটকে কেন জৈব মুদ্রা বলা হয়? কারণ হচ্ছে এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই জায়গায় একটা বন্ধন লিখে রেখেছি, যদিও এই বন্ধন অনেক সোজা সরল একটা বন্ধন, তা বোঝানোর জন্য লিখেছি। এই জায়গায় অ্যাডেনিনটা কি হয়? ফসফেটের সাথে যুক্ত হচ্ছে, 3টা ফসফেটের সাথে অ্যাডেনিন যুক্ত হচ্ছে। আচ্ছা, এটা আমি আগে একটা ভিডিও করেছিলাম যেটা কিনা কেটে গেছে, সো এই জন্য একটু খাতাটা অপরিষ্কার মনে হতে পারে, কারণ আমি ভিডিওটা করে কেটে ফেলেছি ভুলে। সো এই অ্যাডেনোসিনের সাথে কি হচ্ছে? একটা ফসফেট যুক্ত হচ্ছে, আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে, আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে। সো এই ফসফেটটা মূলত আসে হচ্ছে সৌরশক্তি থেকে, এবং এইগুলো কি হবে? অ্যাডেনোসিনের সাথে যুক্ত হবে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। এবং এই শক্তি, এই বন্ধনটা যখন ভেঙে যাবে, যেমন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেটা এখন নাই, এই এই ফসফেটের বন্ধনটা যখন ভেঙে যাবে তখন সেটা হচ্ছে বিপুল পরিমাণে শক্তি ব্যয় করবে। এখন এই শক্তিটাকে কেন জৈব মুদ্রা বলা হয়? জৈব মুদ্রা মানে হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। কয়েন মানে কি? যে কয়েন আমরা খরচ করি আমাদের প্রয়োজন অনুসারে। সো এটা ধরে নাও যে ওরকমই একটা কয়েন। সো এই কয়েনটা কি হবে? উদ্ভিদ খরচ করবে। কি কাজে খরচ করবে? তার জৈবিক কাজে। অর্থাৎ এখানে উদ্ভিদ এটিপিকে শক্তি হিসেবে সঞ্চয় করে রাখবে এবং জৈবিক কাজে এই মুদ্রাটাকে কি করবে? খরচ করবে। এই জন্যই মূলত একে জৈব মুদ্রা বলা হয়। এরপরে আমরা জানবো হচ্ছে NADPH2 এর ফুল ফর্ম। NADPH2 মানে হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অর্থাৎ এই এটিপি এবং NADPH2 এটাকে বলা হয়, এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে আত্তীকরণ শক্তি। কোনো শক্তির যদি প্রয়োজন হয় তাহলে কি হয়? এই এটিপি ভেঙে কি হবে? এডিপি এবং AMP তে কনভার্ট হবে। অর্থাৎ কোনো শক্তির যদি প্রয়োজন হয় তাহলে এই এটিপিটাই হচ্ছে একমাত্র ভরসা। এটা কি হবে? ADP ও AMP তে কনভার্ট হবে। এখন আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে একটু জানবো। এগুলো আসলে আগে ছিল না, একটু আগের ভিডিওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম খাতাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় দেখো একটা গাছ আঁকা আছে। এই জায়গায় অক্সিজেন কি হচ্ছে? বায়ুতে উন্মুক্ত হচ্ছে এবং CO2 কি হচ্ছে? গাছে প্রবেশ করছে। এখন এই অক্সিজেন এবং CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এই যে তাদের আদান প্রদান করছে, এটাকে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ। আবার এই জায়গায়ও দেখতে পাচ্ছ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করছে, এটাকে আমরা কি বলবো? এইটাকে বলা হয় হচ্ছে শ্বসন এবং এটাকে বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। শ্বসনে কি হয়? শ্বসনে অক্সিজেনটাকে উদ্ভিদ গ্রহণ করবে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, যেমনটা আমরা করি। উদ্ভিদ এটা কেন করবে? তার মধ্যে শক্তি উৎপাদনের জন্য করবে। আর এই সালোক সংশ্লেষণে কি হয়? উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন উন্মুক্ত করে। তাহলে সালোক সংশ্লেষণে কি হচ্ছে? এই অক্সিজেন CO কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয়ে সূর্য ও ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে। এবং এই জায়গায় বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য হিসেবে কি উৎপন্ন হচ্ছে? 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। এখন দেখো এই যে এই কার্বন ডাই অক্সাইড, এটাকে বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণের মুখ্য উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়। এবং এই যে H2O বা পানি, এটাকে বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণের মুখ্য উপাদান।
এই কার্বন ডাই অক্সাইডটাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়, কারণ এই কার্বন ডাই অক্সাইড থেকেই হচ্ছে গ্লুকোজটা তৈরি হয়, এবং এই জায়গায় যেহেতু হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাই আমরা এটাকে বলতে পারি হচ্ছে বিজারণ। অর্থাৎ বিজারণে কি হয়, হাইড্রোজেন যুক্ত হয়, এবং এটা কখন সংগঠিত হয়, এটা সংগঠিত হয় হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এই জায়গায় গ্লুকোজ তৈরি হয়, পানি এবং অক্সিজেন তৈরি হয়। এই শর্করাটাই মূলত আমাদের মূল লক্ষ্য। পানি এবং অক্সিজেন এই দুইটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এরপরে এই শ্বসন সম্পর্কে আমরা জানবো একটু পরে। তো এই জায়গায় সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা লিখে রেখেছি যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এবং এগুলো হচ্ছে সাহায্যকারী উপাদান, অর্থাৎ এগুলো সূর্যের আলো, ক্লোরোফিল, এগুলো সালোক সংশ্লেষণের প্রভাবক হিসেবে থাকে। এরপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের যে দুইটা পর্যায় রয়েছে সেই দুইটা পর্যায় সম্পর্কে। ইংরেজ শরীরতত্ত্ববিদ রয়েছেন একজন, তার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। সালটা মনে হয় 1905। সো 1905 সালে ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কি হচ্ছে, সৌরশক্তি, সূর্যের আলোটা কি হচ্ছে ক্লোরোফিল শোষণ কণা হিসেবে, ফোটন কণা হিসেবে কি করছে, শোষণ করছে। সো এই শোষণকৃত ফোটনটাই কি হচ্ছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সো আলোক নির্ভর পর্যায়ে কিন্তু এই সূর্যের আলো এটা কিন্তু অবশ্যই দরকার অনেক, নাহলে কিন্তু আলোক নির্ভর পর্যায়টা সম্পন্ন হবে না। এবং এই রাসায়নিক শক্তি এটা কিসে রূপান্তরিত হচ্ছে, এটিপি, এনএডিপিএইচ এগুলোতে। আর এই আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হচ্ছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে এই রাসায়নিক শক্তিটা যে তৈরি হলো সেই রাসায়নিক শক্তি এরপর বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, মূলরুম থেকে পানি নেয়। এই মূলরুম থেকে পানি নেওয়ার মাধ্যমে কি হয়, এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। আগের যে চিত্রটাতে দেখিয়েছিলাম সে জায়গায় কিন্তু পানিটা যাচ্ছে কি দিয়ে, মূলরুম দিয়ে, এবং কার্বন ডাই অক্সাইডটা বায়ু থেকে গাছের মধ্যে প্রবেশ করছে। এই জায়গা দিয়ে রাসায়নিক শক্তি গেল এবং পাতায় অলরেডি ক্লোরোফিল রয়েছে। সো সেইগুলো সমন্বয়ে কি করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এরপরে আমরা জানবো হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে যে কি হয় সেটা সম্পর্কে। আলোক নির্ভর পর্যায়ে এডিপি যেটা রয়েছে অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট, এটা গাছে থাকে। সেই গাছের অ্যাডেনোসিন ডাইফসফেট একটা ফসফেটের সাথে যুক্ত, একটা ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ যেটা সৌরশক্তি থেকে আসে সেটার সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। অর্থাৎ সৌরশক্তি বা আলোর সাহায্যে একটি ইনঅর্গানিক ফসফেট এডিপি এর সাথে যুক্ত হচ্ছে, একে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখন ফটোফসফোরাইলেশন কাকে বলে যদি বলে তাহলে কি বলবা, এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হলে সে এটিপি তৈরি করে, সেটাকেই হচ্ছে ফটোফসফোরাইলেশন বলে। এবং এইটার যদি একটু এই ফটোফসফোরাইলেশন এটার যদি একটু বিশ্লেষণ করে পড়ো তাহলেই বুঝতে পারবে যে কেন এইটা, যে এই সংজ্ঞাটা এরকম হলো। ফটো মানে কি, ফটো মানে হচ্ছে আলো। আমরা ফটো বলতে ওই ছবি বুঝাই, ওই ছবি না। ফটো মানে হচ্ছে আলো। ফসফোরাইলেশন, ফসফরাই এইটা মূলত বোঝাচ্ছে ফসফেট। আর লেশন মানে হচ্ছে অ্যাড করা, অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে একটা ফসফেট অ্যাড করা হচ্ছে। এটাই হচ্ছে আলোক নির্ভর পর্যায় হয়। এরপরে আমরা জানবো হচ্ছে ফটোলাইসিস সম্পর্কে। এই জায়গায় দেখতে পাচ্ছ 2 অণু পানি আছে, এই 2 অণু পানি কি হচ্ছে, বিয়োজিত হচ্ছে। 2 অণু পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করছে। এই হাইড্রোজেনটা কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, এবং এই ইলেকট্রনটা কি করবে, এনএডিপি এর সাথে যুক্ত হবে। এই এনএডিপি এই ইলেকট্রন নিয়ে কি হবে, বিজারিত এনএডিপিএইচ2 তে পরিণত হবে। অর্থাৎ এই ইলেকট্রনটা কিভাবে ত্যাগ হচ্ছে এটা আমি দেখিয়েছিলাম যে 2 অণু হাইড্রোজেন যেহেতু সেটা কি হবে, 4টা ইলেকট্রন ত্যাগ করবে, ফলে 4H প্লাসে পরিণত হবে। এবং এই 4H প্লাসটা যদি এই জায়গায় চলে যায়, অর্থাৎ আগে চলে যায়, তাহলে এটা এই জায়গায় এসে পড়ে। এটাই মূলত বোঝানো হয়েছে। এরপরে আসো আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি মানে কি, আচ্ছা আত্তীকরণ মানে কি, শোষণ করা না। অর্থাৎ এই যে এটিপি, এনএডিপিএইচ2 এগুলো ভেঙে যে এনার্জি সাপ্লাই দিচ্ছে, এবং যে রাসায়নিক যৌগগুলো অর্থাৎ সালোক সংশ্লেষণ বিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগগুলো অংশগ্রহণ করছে। অর্থাৎ এটিপি, এনএডিপিএইচ2 এগুলো ভেঙে এনার্জি সাপ্লাই দিচ্ছে, এবং এই সালোক সংশ্লেষণে অংশগ্রহণকারী যে রাসায়নিক যৌগগুলো রয়েছে সেগুলো এই এটিপি, এনএডিপিএইচ2 এর এনার্জিগুলো কি করে, অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ শোষণ করে নেয়। এই শোষণ বা অ্যাবজর্ব করাটাই হচ্ছে আত্তীকরণ শক্তি। তাহলে আত্তীকরণ শক্তি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটে এটা সম্পর্কে। আলোক নিরপেক্ষ পর্যায়ের 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে সি
C3 চক্র বা ক্যালভিন চক্র, একটা হচ্ছে C4 চক্র বা হ্যাচ স্ল্যাক চক্র, আর এটা হচ্ছে CAH চক্র বা ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এটাকে বলা হয়। এখন C3 চক্র বা ক্যালভিন চক্র, এটার নামকরণ করা হয়েছে হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে, অর্থাৎ বিজ্ঞানী ক্যালভিন এই C3 চক্রটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় হচ্ছে ক্যালভিন চক্র। এরপর রয়েছে C4 চক্র, যেটা হ্যাচ স্ল্যাক চক্র নামেও পরিচিত, অর্থাৎ বিজ্ঞানী MD হ্যাচ ও SR স্ল্যাক এই দুইজন হচ্ছে এই C4 চক্রটাকে আবিষ্কার করেন, এবং আরেকটা হচ্ছে ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। এখন আমরা C3 চক্র সম্পর্কে জানব। C3 চক্রে আমরা দেখতে পাচ্ছি যে রাইবোলোজ 1,5-বিসফসফেট কি করছে, কিটো অ্যাসিডে পরিণত হচ্ছে। এখন এই রাইবোলোজ 1,5-বিসফসফেটটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা রয়েছে। স্ট্রোমা মানে আমরা দেখেছিলাম ক্লোরোপ্লাস্টের যে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু অধ্যায়, যে স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে মাতৃকা অংশটা থাকে সেটাকে স্ট্রোমা বলা হয়। সো এই রাইবোলোজ 1,5-বিসফসফেটটা থাকে কোথায়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। এই 1,5-বিসফসফেটটা কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে কিটো অ্যাসিড তৈরি করছে, যেটা কিনা অস্থায়ী। এখন কেন কিটো অ্যাসিড তৈরি করছে, অন্য কোনো অ্যাসিডও তো তৈরি করতে পারতো। কারণ হচ্ছে এই রাইবোলোজ, যেটা রাইবোলোজ হচ্ছে একটা কিটোন শর্করা। এই কিটোন শর্করা যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হবে সেটা অবশ্যই কি করবে, কিটো অ্যাসিড তৈরি করবে, যেটা কিনা অস্থায়ী। এখন এই এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে 3PGA, মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, আর তাই কিটো অ্যাসিডটা যেহেতু 6 কার্বন বিশিষ্ট, তাহলে নিশ্চয়ই এটা কয় অণু তৈরি করতে হবে, 2 অণু। অর্থাৎ 3 দুগুণে 6 হলে এই কিটো অ্যাসিডের সাথে সামঞ্জস্য রাখতে পারবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে অনেকে বোঝে না যে এই জায়গায় 3 আসলো কেন। 3 আসলো কারণ হচ্ছে এই গ্লিসারিক অ্যাসিড যেটা রয়েছে সেটার 3 নম্বর কার্বনে একটা ফসফেট রয়েছে, এজন্যই মূলত এটাকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে। এখন দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে, 2 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে এই জায়গায় ফসফেট যুক্ত হচ্ছে বা মুক্ত হচ্ছে, এই জন্য কিন্তু এটিপিকে এটিপিতে কনভার্ট করতে হচ্ছে। অর্থাৎ এই জায়গায় কি হচ্ছে, এই বিসফসফো মানে হচ্ছে 2টা ফসফেট, অর্থাৎ এই জায়গায় এটিপি কি হলো, এটিপিতে পরিণত হলো, ফলে এই জায়গায় একটা ফসফেট রয়েছে, সেইটা এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। অর্থাৎ এই গ্লিসারিক অ্যাসিডের 1 ও 3 নম্বর কার্বনে এই ফসফেটটা অবস্থিত, যেটা হচ্ছে 2 অণু উৎপন্ন হবে। আর এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাও কি হবে, 2 অণু উৎপন্ন হবে। অর্থাৎ যে জায়গায় দেখবো যে এটা 3 কার্বন বিশিষ্ট, এই জায়গায় 2 লাগাইতে হবে। এরপরে হচ্ছে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হচ্ছে, 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এবং এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। অর্থাৎ এই 3 কার্বন বিশিষ্ট মিলে কি হয়ে যাচ্ছে, 6 কার্বন বিশিষ্ট হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে একেবারে আবার তৈরি হবে কি, রাইবোলোজ 1,5-বিসফসফেট বা রাইবোলোজ 1,5-ডাইফসফেট, যেটা কিনা 5 কার্বন বিশিষ্ট। এখন 2 অণু ফসফোগ্লিসারলডিহাইডে কার্বন আছে কয়টা, 3-ফসফোগ্লিসারলডিহাইডে কার্বন আছে 3টা, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কার্বন আছে কয়টা, 3টা। অর্থাৎ এই জায়গায় মোট কার্বন আছে কয়টা, 6টা কার্বন। সেখান থেকে যখন এই রাইবোলোজ 1,5-বিসফসফেটটা তৈরি হবে, সেখানে কার্বন আছে কয়টা, দেখতে পাচ্ছ 5টা কার্বন। সো এই জায়গায় কি একটা কার্বন অবশিষ্ট থাকছে না, এই একটা কার্বন দিয়ে কি হবে, এই একটা কার্বন দিয়েই আমাদের এই গ্লুকোজটা তৈরি করতে হবে, না হলে আর কিছু করার নেই। এই চক্রটা একাধিকবার ঘুরবে, কিন্তু যতবারই একবারে কিন্তু একটাই কার্বন অবশিষ্ট থাকবে। এই একটা কার্বন দিয়ে কতটুকু গ্লুকোজ তৈরি করতে পারবে, 1/6 অফ গ্লুকোজ তৈরি করতে পারবে। তাই এই পুরো চক্রটা যদি কোনো গ্লুকোজ আমরা তৈরি করতে চাই, যেহেতু 1/6 গ্লুকোজ তৈরি হচ্ছে, যেটা কিনা সম্পূর্ণ না, আর এই 1/6 গ্লুকোজ দিয়ে আমাদের কোনো কাজেও আসবে না। সো যেহেতু সম্পূর্ণ গ্লুকোজ তৈরি করতে চাই, তাহলে এই পুরো প্রসেসটা যে রয়েছে, এই পুরো প্রসেসটাকে কয় টাইমস ঘুরতে হবে, এই পুরো প্রসেসটাকে ঘুরতে হবে হচ্ছে 6 টাইমস। যদি এটা 6 বার ঘুরে, তাহলেই হচ্ছে এই এখনো গ্লুকোজ তৈরি করতে সক্ষম হবে, না হলে এই 6 ভাগের 1 ভাগ গ্লুকোজই তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে এখনো কার্বন ডাই অক্সাইড থেকে আমরা যদি 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে আমরা যদি এখনো গ্লুকোজ তৈরি করতে চাই, তাহলে এই ক্যালভিন চক্রটাকে কয়বার ঘুরতে হবে, 6 বার ঘুরতে হবে, না হলে এটা তৈরি করা সম্ভব না। তাহলে আমরা জেনে নিলাম যে ক্যালভিন চক্র সম্পর্কে। আর এই জায়গায় একটা কথা লিখে রেখেছি, 3 ATP প্রয়োজন হয় এবং 2 NADPH2 দরকার হয়।
H3 ATP কোনটা কোনটা? এই একটা ATP, এই একটা ATP, এই দুইটা ATP আর এই একটা ATP। তাহলে যেহেতু এই ক্যালভিন চক্রটা 6 বার ঘুরবে, তাহলে মোট কয় অণু ATP দরকার হচ্ছে? 3 6 18 অণু ATP দরকার হচ্ছে। অর্থাৎ পুরো ক্যালভিন চক্রটা ঘুরতে আমাদের 18 অণু ATP দরকার হচ্ছে। এবং NADPH2 দরকার হচ্ছে কয় অণু? 12 অণু NADPH2 দরকার হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় বিপুল পরিমাণ শক্তির দরকার হচ্ছে এই এক অণু গ্লুকোজ তৈরি করতে। এটা এখন সরিয়ে ফেলি, আশা করি সবাই বুঝছে। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হ্যাচো-স্ল্যাক চক্র। হ্যাচো-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী যৌগ কি? প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্যই হচ্ছে এটাকে C4 চক্রও বলা হয়। আমরা কি দেখেছিলাম যে C3 চক্র বা কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটা কি? 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিন্তু এই জায়গায় হ্যাচো-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ দেখতে পাচ্ছি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এর নামগুলো একটু কঠিন মনে হতে পারে, বাট এগুলো পড়তে পড়তে অনেক ইজি হয়ে যাবে। তাই একে হচ্ছে C4 চক্রও বলা হয়। এরপর হচ্ছে ভুট্টা, আঁশ, মুথা, এগুলো হচ্ছে এই C4 চক্রের মাধ্যমে যৌগ গঠন করে। এই অনেক সময় দিতে পারে যে ভুট্টাকে কেন C4 উদ্ভিদ বলা হয়। অর্থাৎ এই জায়গায় হচ্ছে এর প্রথম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্যই হচ্ছে ভুট্টা, আঁশ বা মুথা যেটাই বলো না কেন, এইটাকে বলা হয় হচ্ছে C4 চক্র বলা হয়ে থাকে। এবং C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্য হলো C4 চক্রের সালোকসংশ্লেষণের হার C3 চক্রের সালোকসংশ্লেষণের হারের থেকে অনেক বেশি, এবং C4 চক্রের উৎপাদন ক্ষমতাও C3 চক্রের চেয়ে অনেক বেশি। এর জন্য এটা মনে রাখবা যে C4 চক্র C3 চক্রের থেকে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এখন আমরা জেনে নিব সালোকসংশ্লেষণের বিভিন্ন ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবক সম্পর্কে। বাহ্যিক প্রভাবকগুলো কি কি? বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে আলো, ক্লোরোফিল, তাপমাত্রা, H2O, অক্সিজেন, কেমিক্যাল, মিনারেলস। আলো কেন প্রয়োজন দরকার হয়? এই যে পানি ও কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য উৎপাদনের যে প্রধান যে শক্তির উৎস, আমরা দেখেছি যে সৌরশক্তিটাই কি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে, সেই রাসায়নিক শক্তিটাই উদ্ভিদের শক্তি হিসেবে সঞ্চিত থাকছে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। তাহলে এই শক্তি উৎপাদনের জন্য কিন্তু আলোর ভূমিকাই সর্বপ্রথম থাকা উচিত। এবং এই যে পত্ররন্ধ্র যে উন্মুক্ত হচ্ছে, পত্ররন্ধ্র উন্মুক্ত হলে সেখান থেকে কি করছে? কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করছে। এই পত্ররন্ধ্রটা উন্মুক্ত হচ্ছে কি জন্য? এই আলোর জন্যই। সো নির্দিষ্ট পরিমাণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের হার বাড়ে। আবার বেশি পরিমাণ বেড়ে গেলে আবার হচ্ছে বিভিন্ন এনজাইম রয়েছে পাতার মধ্যে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপর রয়েছে ক্লোরোফিল। ক্লোরোফিলের ভূমিকা কি? ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিলের সাথে সালোকসংশ্লেষণের অনেক গভীরভাবে সম্পর্ক রয়েছে, কারণ ক্লোরোফিলই একমাত্র হচ্ছে যে আলোক শক্তি শোষণ করে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে ক্লোরোফিল কি করে? ফোটন কণা হিসেবে আলোক রশ্মিকে শোষণ করে। এই শোষণকৃত ফোটনই সালোকসংশ্লেষণে অংশ নেয়। তাহলে এই ক্লোরোফিলই হচ্ছে একমাত্র যে আলোক শক্তি শোষণ করে। এরপরে দেখো আলোর ভূমিকা। আলোর ভূমিকা তো আমি বলেছি। এরপরে হচ্ছে কেমিক্যালস, মিনারেলস। কেমিক্যালস মানে হচ্ছে বিভিন্ন রাসায়নিক যৌগ, মিনারেলস মানে হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এবং তাপমাত্রা অবশ্যই একটা অপটিমাম টেম্পারেচার থাকতে হবে, সেটা হচ্ছে 22 to 35 ডিগ্রি সেলসিয়াস। এর বেশি হলেও হচ্ছে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়ে যেতে পারে এবং সালোকসংশ্লেষণ সঠিকভাবে সম্পন্ন নাও হতে পারে। এরপরে অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে রয়েছে ক্লোরিন, পাতার বয়স ও সংখ্যা, এরপরে হচ্ছে পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম। সো এগুলো হচ্ছে সালোকসংশ্লেষণের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবক। আশা করি তোমরা এই ভিডিওতে যা যা বলেছি বুঝতে পেরেছো। এবং এর পরের ভিডিওতে আমি বলবো হচ্ছে শ্বসন সম্পর্কে, অর্থাৎ সালোকসংশ্লেষণের পরে আমরা এর পরের ভিডিওতে শ্বসন সম্পর্কে আলোচনা করব। যেহেতু এই অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, তাই আমি প্রথমে সালোকসংশ্লেষণ সম্পর্কে বলেছি এবং এর পরের ভিডিওতে শ্বসন সম্পর্কে বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।